মূল আন্দোলনটা কি হয়েছে? কোটা বিরোধী আন্দোলনের বড় ছিল কাজ নাই, চাকরি নাই, একমাত্র চাকরি সরকারি খাতে, মাত্র মোট চাকরির প্রয়োজনের মাত্র ৫%, সেইটা নিয়ে কামড়াকামড়ি। সরকারের তরফ থেকে বলা হচ্ছে ব্যাংকিং খাতের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা গেছে, রিজার্ভ স্থিতিশীল আছে, ডলারের মূল্য নিয়ন্ত্রণে আছে, জনগণের আস্থা কিছুটা ফিরে আসার কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, সামষ্টিক অর্থনীতির ঝুঁকি কমেছে, কিন্তু বিনিয়োগ কি বেড়েছে? পাচার টাকা ফেরত, ২৮ লক্ষ কোটি টাকা ১ টাকাও কি ফেরত এসছে? এইসব মিলিয়ে যদি আপনি একটু বলেন গত ১ বছরের অর্থনীতির কি অবস্থা ছিল, ট্রেন্ড কোন দিকে? ডক্টর ফাহমিদা। ধন্যবাদ। রাজনীতির মতোই অর্থনীতিটাও কিন্তু খুব টালমাটাল অবস্থায় ছিল, খাদের কিনারে পড়ে গিয়েছিল, কারণ আমাদের সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা তো ভঙ্গুর অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে আপনি কয়েকটা তথ্য দিলেন, সেই তথ্যগুলি ঠিকই আছে। আমরা যদি দেখি যে সামষ্টিক অর্থনীতির কোন কোন জায়গায় ভালো হয়েছে, কোন কোন জায়গায়, তো প্রত্যাশা অনেক বেশি ছিল। মূল বিষয়টা ছিল যে মানুষের আসলে জীবনযাত্রার মানের উপরে এমন একটা চাপ পড়েছিল উচ্চ মূল্যস্ফীতির কারণে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে একদিকে প্রবৃদ্ধির কথা, অন্যদিকে হচ্ছে বৈষম্যের কথা, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য। এগুলোর কারণে কিন্তু একটা শ্রেণীর হাতে বিপুল পরিমাণ অর্থ পুঞ্জীভূত হয়েছে, আরেকটা শ্রেণীর হাতে কিন্তু অর্থ তেমনভাবে হয়নি। তারা একেবারে মার্জিনালাইজড অবস্থায়, যে অবস্থায় ছিল সেই অবস্থায়, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা আরও তাদের পতন হয়েছে। পতন হয় কখন? যেমন ধরেন প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোভিডের সময় তাদের কিন্তু অবস্থা আরও নিচে গিয়েছিল, দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। যাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থায় সামান্য উপরে থাকে, ভালনারেবল অবস্থা থাকে, তার মানে হচ্ছে যে তাদের অবস্থাটা টেকসই না। তো সেই অবস্থায় তখন মানুষের মনে চাহিদাটা কি ছিল, যে যখন ছাত্ররা আন্দোলন করলো তখন পরবর্তীতে সবাই কেন বের হয়ে আসলো? দুটো কারণ, এই যে অর্থনৈতিক বৈষম্য, এটা একটা অসহনীয় পর্যায়ে গিয়েছিল। আরেকটি হচ্ছে যে মানুষের ভোটের অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই সমস্ত কারণে, যার কারণে তারা সবাই এসেছে। সেখান থেকে এখন যদি মূল্যস্ফীতির দিকে তাকাই, মূল্যস্ফীতি হ্যাঁ অনেকখানি কমেছে, 10%, 11% পৌঁছে গিয়েছিল। গত 3 বছর থেকে তো উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। এখন এইটা জুলাই 2025 শেষে 8.5% হয়েছে। তো এটা নিম্ন গতিটা খুব স্লো, কিন্তু কিছুটা সময় লাগবে। সময় লাগার কারণটা হচ্ছে যে আমরা তো আমাদের এখানে দেখেন নীতির ক্ষেত্রেও নীতি গ্রহণে অনীহা, কিংবা সঠিক নীতি গ্রহণ করা হয় না, কিংবা এমন সময় নীতিটা নেওয়া হয় যে টু লিটল টু লেট, এরকম একটা অবস্থা, যার কারণে কিন্তু এই আমাদের মুদ্রানীতিটা কাজ করেনি। মুদ্রানীতিটাও এমনভাবে করে রাখা হয়েছে যাতে কিনা একটা বিশেষ গোষ্ঠীকে সহায়তা করা যায়। আপনার ঋণের সুদের হার 9%, মূল্যস্ফীতি 10%, 10.5%, তাহলে টাকা তো এত সস্তা, টাকা হলে তো সবাই টাকা নিতে চাইবে। তো এই অবস্থায় এটা কিন্তু একটা গোষ্ঠীকে মনে রেখে, কিন্তু তারপরে এখন এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর যেটা করলেন, যে মুদ্রানীতিটাকে সংকোচনমূলক করলেন, এবং এটাই রাইট পদক্ষেপ, এত উঁচু উপরে উঠে গিয়েছিল। কিন্তু তার পাশাপাশি আরও যে সহ পলিসি, যেমন মুদ্রানীতি তো এককভাবে কাজ করে না, রাজস্ব নীতিটা যদি এমন হয় আমি খুব খরচ করছি, আগে যেরকম মেগা প্রকল্প, বড় বড় প্রকল্পে শুধু ব্যয় না, অনেক অপচয় হচ্ছে, টাকার ছড়াছড়ি, সেটাতে আমরা দেখলাম যে এখানে কাটছাট করে প্রকল্পগুলো প্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। একটা তো এটা হচ্ছে যে বাস্তবায়নের হারও কিন্তু হারও কমেছে। এটা আরও একটা কারণ আছে, শুধু যে আমি সংকোচনমূলক ওই কারণে করলাম যে আমার টাকাও তো নাই। বাংলাদেশের তো কর জিডিপি হার তো অনেক কম, আমাদের করের 7.5% কর জিডিপি হার, এত কম দিয়ে এবং এত চাহিদা, তারপরে আমাদের যে ঋণের বোঝা বাড়ছে বোথ দেশীয় উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে, সেই কারণে বিনিয়োগের সম্ভাবনা, আরেকটা হ্যাঁ আমি দেখব যে মোট কথায় মোটা দাগে বহির্খাতের সূচকগুলো খুব ভালো করছে, রপ্তানি, আমদানিও বটে, আমদানি তো সংকোচন করে রাখা হচ্ছে, আমদানি, কারণ আমদানি না বাড়লে আপনি বিনিয়োগ কীভাবে হবে, কাঁচামাল, র মেটেরিয়ালস এগুলি কীভাবে আসবে, সেটা আমদানি। তারপর রেমিটেন্সের কথা বললেন, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যেটা খুবই একটা ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছিল একেবারে পতনের দিকে, সেটাকে পতনোন্মুখটাকে থামিয়ে এটাকে উপরের দিকে আনা গেছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে ওই বিনিয়োগটা কিন্তু বাড়ছে না। এখন বিনিয়োগ যদি না বাড়ে তাহলে তো কর্মসংস্থান হবে না। মূল আন্দোলনটা কি হয়েছে? ছাত্ররা কাজ নাই, চাকরি নাই, একমাত্র চাকরি সরকারি খাতে, মাত্র মোট চাকরির প্রয়োজনের মাত্র 5%, সেইটা নিয়ে কামড়াকামড়ি। আর কিন্তু যদি আমার ব্যক্তি খাত
কিংবা বিদেশি বিনিয়োগ হতো, তাহলে সেইখানে একটা ভাইব্রেশন সৃষ্টি হতো। কোটা বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে কিন্তু এত বড় গণ অভ্যুত্থান, যার বড় আকাঙ্ক্ষা ছিল একটা কর্মসংস্থান, কর্ম উদ্যোগ, সেইখানে আমরা কতদূর কাজ করতে পারছি কিংবা উদ্যোগ আছে কিনা আসলে? এখানে তো অবশ্যই উদ্যোগ যথেষ্ট না, উদ্যোগের ঘাটতি রয়েছে এবং গত 1 বছরে এই ঘাটতি মেটানোর জন্য কোনো দৃশ্যমান অগ্রগতি কিংবা পদক্ষেপ দেখিনি। কেন পদক্ষেপটা দেখিনি? একটা হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টির যে মূল জায়গাটা কোথায়, যেটা আগেও আলোচনা করলাম, বিনিয়োগ, সেই বিনিয়োগের ক্ষেত্রে আমরা কোনো ধরনের অগ্রগতি করতে পারিনি। বরঞ্চ এই বিনিয়োগটা এতদিন 1-1.5 দশক থেকে ছিল স্থবির, এখন কমে গিয়েছে। গত 2024 অর্থ বছরের জুন মাস পর্যন্ত এটার প্রবৃদ্ধি 24, এই 24-23-24 জিডিপি 23-24% মধ্যে কিন্তু ঘোরাঘুরি করেছে। এটা এই বছরে জুন 2025 এসে সেটা কিন্তু 22% মতো নেমে আসলো, অর্থাৎ এমনিতেই কম, আরও কম। কিন্তু আমরা তো একটা বলছি আমরা একটা উদীয়মান দেশ, এলডিসি থেকে গ্র্যাজুয়েট করে উন্নয়নশীল দেশ হব, এটা তো 30% যাবে, 30 থেকে 35 এক সময় চলে যাবে। তো সেই জায়গায় যদি না হয়, না বাড়ে, তাহলে কর্মসংস্থান কোথা থেকে আসবে? যেটা আগে বললাম যে সরকারি খাতে এত চাকরি নাই, তারপরে আছে বিদেশি বিনিয়োগও নাই, বিদেশি বিনিয়োগও কমে গিয়েছে এর মধ্যে, এটা একটা। আর তারপরে হচ্ছে যে আরেকটা বিষয়, যে একদিকে একটা আমাদের প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে আমরা আছি সবসময়ই, যে একদিকে কর্মসংস্থানের অভাব, কিন্তু আবার আপনি যদি দেখেন যে একটা ব্যক্তি খাতের নিয়োগকর্তাকে জিজ্ঞেস করেন যে আপনি লোক পাচ্ছেন কিনা, তারা বলবে আমরা লোক পাচ্ছি না। ভালো লোক, যেই লোকটাকে চাচ্ছে, যেই শ্রমশক্তিটাকে চাচ্ছে, এই যে স্কিল মিসম্যাচ, এইটা প্রকটভাবে অনুভূত হচ্ছে। যার কারণে আগে কি দেখছি, বিদেশ থেকে, শুধুমাত্র ভারত থেকে না, শ্রীলঙ্কা থেকেও নেওয়া হয়েছে। তো সেই রকম কারণ কি আমাদের দক্ষতা ওরকম নাই, যেই কাজটার জন্য যাকে দরকার সেই মানব সম্পদটা নাই। এখানে আমাদের শিক্ষার গুণগত মান এবং শিক্ষার সাথে বাজারের যে সংযোগ সেটা নাই, এবং যার ফলে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, যে আলোচনা সমালোচনা, যে শিক্ষা সংস্কারের ব্যাপারে কোনো কমিশন করা হয়নি, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো অন্যান্য বিষয় নিয়ে আমরা অনেক সময় নিয়েছি করতে, যে এটাতে শিক্ষাটাকে যদি আমরা হাত দিতে না পারি, তাহলে আপনি ধরেন অনেক বিনিয়োগ আসবে, তার কোথায় আমাদের উপযুক্ত আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি, তার উপযোগী আসলে মানুষ তৈরি করতে আমরা প্রস্তুতি হতে পারি। আমাদের লেভেলে যে রকম উন্নয়ন হচ্ছে, সেটার জন্যই কিন্তু আমাদের দক্ষ উপযুক্ত শ্রমশক্তি এখন নাই। তো পুরোপুরি আপনার বিনিয়োগের অভাব কিংবা সরকার কর্মসংস্থান করতে পারছে না, সেটার উপর দোষ দিলেও হবে না। সব দিক থেকে এটা একটা ডিমান্ড সাপ্লাই দুটার দিকেই কিন্তু খেয়াল দিতে হবে। অবশ্যই গার্মেন্টস সেক্টর, কর্মসংস্থান, তারপরে শুল্ক নীতি যেটা বলা হয়েছে, সব মিলিয়ে একটা বোধহয় নতুন মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 7.2% ধরা হয়েছে, আগে যেটা 9.8 ছিল। সব মিলিয়ে মানে কেমন অর্থনীতি মনে হয় সামনে কোন দিকে যাবে? সামনে যদি আমরা এখন যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলো যদি চলমান থাকে, এটা আরো ভালো হবে। তবে এই পদক্ষেপগুলির উপরেও আরও অনেকগুলি নেওয়া রয়েছে। আপনি যেটা বললেন যে তৈরি পোশাক শিল্প এবং আমাদের আরও যেমন ধরেন বিনিয়োগের হার ইত্যাদি, যেটাই হোক, তো সেইখানে কিছু কিছু পদক্ষেপ, যেমন আপনাকে মনে রাখতে হবে যে এখন আমরা ঠেকা যেটাকে বলে যে থামাতে পেরেছি, কিন্তু থামানোর পরে এটাকে আরও গতিময়তাটা আনা। 4.4% কিংবা এখন তো 2025 সালে 3.97 বা 4% প্রবৃদ্ধি, এটা তো খুব কম প্রবৃদ্ধি। আমাদেরকে এত বড় জনসংখ্যার জন্য অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়াতেই হবে, তাদের মাথাপিছু আয় বাড়াতেই হবে একটা ডিসেন্ট লাইফ লিডিংয়ের জন্য। তো সেটার জন্য আপনাকে আরও সংস্কার এবং প্রাতিষ্ঠানিক, এখানে বারবার কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষমতা, দক্ষতার কথা এসেছে। তো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু আমরা দুর্বল করে ফেলেছি। এই যে দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা, এবং এটার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর যে একটা খবরদারি করা, সেটা কেন্দ্রীয় ব্যাংক হোক, সেটা জাতীয় রাজস্ব বোর্ড হোক, সেটা পুঁজিবাজার হোক, তো কিংবা দুর্নীতি দমন কমিশন হোক, সেগুলো তো একটা সরকারের এবং কোথাও কোনো জবাবদিহিতা ছিল না, একেবারে জবাবদিহিতা নাই। কারণ তো বলা হতো এই সেই করো, একটা লাগামহীন সংস্কৃতি। তো সে যখন দেখে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই আমাকে বিভিন্ন দিকে যেতে বলছে, সে নিজেরও কিছু ব্যক্তিগত
সুযোগ সুবিধা নিয়ে নেয়। এইভাবে যে প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা সৃষ্টি হয়েছে, এইটাকে ধরে রাখতে না পারলে আপনি এখন হয়তো কিছু পলিসির মাধ্যমে ভালো করছি, তারপরে কি সামনে কি নির্বাচিত সরকার এসে কি সেটা করবে কিনা। এবং এই যে দেখেন এখানে আমরা সমাজ পরিবর্তন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে কথা বলছি, সমাজের পরিবর্তনও কিন্তু একটা হয়েছে কোন দিকে, রিগ্রেসিভ। তো সামাজিক পরিবর্তন, আগে যারা দুর্নীতি করতো খুব কম, দুর্নীতির ছিল অনেক আগে, ধরেন মাত্রাটা একটু কম ছিল, এবং তারপরেও যারা দুর্নীতিবাজ ছিল সমাজে তাদেরকে কিন্তু সমাজে ভালো চোখে দেখা হতো না। এখন তো দুর্নীতিবাজরাই সমাজে অগ্রগণ্য, আপনি আমি সেখানে মাইনরিটি, এবং বিভিন্নভাবে হয়তো অপদস্থ হতে হচ্ছে। কারণ কি, এই যে আপনার এই যে গণতান্ত্রিক দুর্বলতার কারণে এই সমাজ পরিবর্তনের জন্য যে সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধ, সাহিত্য, এই সমস্ত বিষয়গুলিকে আপনি কিভাবে চর্চা করছেন। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা গবেষণা করি, আমাদের গবেষণার জন্য কোনো প্রকল্প পাশ করাতে হয় সরকারি মাধ্যমে, এনজিওগুলোর মাধ্যমে। একটা সময় ছিল যে যখন আপনি ওই শব্দগুলো, সুশাসন, করাপশন, গণতন্ত্র, এই শব্দগুলি যদি কোনো প্রপোজালে থাকে, তারা সেগুলো পাশ করবে না। আর এগুলোর মাধ্যমে আপনি জনগণকে সচেতন করতে চাচ্ছেন, তাদের অধিকারের কথা বলছেন, তো ওই ব্যবস্থা থাকলে আপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতাই তো বাড়বে না, সমাজ পরিবর্তন দূরের কথা। ওই চর্চাটা এবং ওই ইচ্ছাটাই কিন্তু আমাদেরকে চলমান রাখতে হবে। দুঃখজনকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো সংস্কার কমিশন করেছেন, আমি বলবো যে অনেক বেশি তারা হাতে নিয়েছেন অন দেয়ার প্লেট, কিন্তু এখন আমরা কোথায় এসেছি, ফোকাস করেছি একটা দুটার মধ্যে, বাকিগুলা কিন্তু তারা নিজেরাই এখন ইগনোর করছেন। তো পরবর্তী সরকার এসে কি এইগুলাকে তারা কাজ করবেন? তো এই যে সময় একটা হলো কালক্ষেপ, তার মানে হচ্ছে যে কিছু কিছু ফোকাসড ওয়েতে করণীয়, অ্যাকশনেবল কিছুর মধ্যে দিয়ে প্রথম থেকে করলে হয়তো আমরা কিছু প্রায়োরিটি ফিক্স করে নিয়ে যেগুলো করা সম্ভব, আর কিছু করা সম্ভব ছিল। ফাহমিদা, আপনি যদি বলেন একটু সুপারিশ আকারে কি করা দরকার আসলে। দেখেন সামনের দিক থেকে বলি, কারণ যদি নির্বাচন হয় আমাদের হাতে বেশি সময় নাই, এই সরকারের জন্য তো আর বেশি সময় নাই, তবে এই সরকারও শুরু করতে পারে কিছু। মূল বিষয়টা কি, বাংলাদেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে কি, বৈশ্বিক এবং অভ্যন্তরীণ দুদিক থেকেই। আপনার অভ্যন্তরীণভাবে দেখেন যে এই এতদিনের যে গত 5 দশকে যে একটা উন্নয়ন প্রবৃদ্ধির কথা আমরা দেখেছি, সেই প্রবৃদ্ধিটা তো কেমন হয়েছে এটা জানি। আমি শুরুতেও বলেছি যে প্রবৃদ্ধি হয়েছে, কর্মসংস্থান হয়নি, প্রবৃদ্ধি হয়েছে, বৈষম্য কমেনি ইত্যাদি। তো এই ধারা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে যেই মূল বিষয়, অর্থাৎ মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষমতাশীল করতে হবে, সেটার জন্য তাকে কর্মসংস্থান দিতে হবে। এবং কর্মসংস্থানও আবার যখন বলি, তখন আমাদের অর্থনীতির আকার এমন হয়নি যে সবাই চেয়ার টেবিলে বসে কাজ করতে পারবে। তাদেরকে নিজে যাতে উদ্যোগী হয়ে কাজ করতে পারে সেই সক্ষমতাটা দিতে হবে তাদের হাতে। তাদেরকে একটা একদিকে হচ্ছে আপনার আর্থিক অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থের যোগান করা, আবার তারপর সেটা কিভাবে ব্যবহার করে সেটি একটি বিষয়। অর্থাৎ সেইখানেও কিন্তু জ্ঞানের একটা জ্ঞানভিত্তিক সমাজের কথা উনি বলেছেন, এটা আমি বারবার জোর দিতে চাই, এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বৈশ্বিক পরিসরে এই যে ভূরাজনৈতিক পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ব্লকের কিন্তু পরিবর্তন এদিক সেদিক হচ্ছে, সেটার কারণে বাংলাদেশ ছোট দেশ হলেও কিন্তু ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তো সেইখানে আমাদের যে মুভিং ফরওয়ার্ড, এটা কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। কারণ আমরা দেখি যে এই যে আমাদের ট্যারিফের কথা বলি, কিংবা আমাদের অন্য ব্লকগুলোর সাথে ট্রেডিং এগ্রিমেন্টগুলোর কথাই বলি, তখন আমাদের নিজেদের স্বার্থটা কতখানি থাকে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেটার জন্য কিন্তু আবার আমাদেরকে দক্ষতা অর্জন করা, নেগোশিয়েটিং স্কিলটা কি, আমি নেগোশিয়েশন করে আসলাম কিন্তু কি দিয়ে কি পেলাম, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে এই যে আমাদের ট্যারিফের কথা, এবং আরেকটা বাংলাদেশের যে আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবে, সেখানেও আমাদের বিরাট একটা ধাক্কা পাবো, যেহেতু শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা চলে যাবে, স্বল্প সুদে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এগুলি অনেক সুযোগ সুবিধা চলে যাবে। কিভাবে আমরা টিকে থাকবো? আমাদের দক্ষতাটা, আমাদের যে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ, এই যে আপনার ধরেন কম শ্রমিকদের কম বেতন ইত্যাদি, এইটার থেকে বের হয়ে আসে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ থেকে কম্পিটিটিভনেসে যেতে হবে। কম্পিটিটিভনেসের জন্যই কিন্তু দক্ষতাটা, যে আমাদের ভবিষ্যৎটা আসলে তরুণ প্রজন্মের উপরে, তাদেরকে আসলে আর গাইড করার প্রয়োজন। আমরা দুঃখজনকভাবে যেই তরুণদের যেভাবে দেখতে চেয়েছিলাম
এই অভ্যুত্থানের পরে সেটার থেকে কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে। তো এই ধারাটা বজায় থাকলে কিন্তু আবার তরুণদের উপর আস্থা রাখা যাবে না।